নিশ্চয়ই আমার সামনে অনেক বড় পথ আছে যাওয়ার। একটা বিষয় শুধু মনে হয়েছে কানিজাপার কথা শুনে, মানে আমি একটা কথা বলি, আমি এখানে যে সবাইকে চিনি সেটা না, অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আপনাদের সবার নিশ্চয়ই অনেক সফলতা আছে, কিন্তু আমি সবারটা জানি না। যাদেরকে আমি চিনি তাদের ক্ষেত্রে একটা বিষয় কমন, ওই যে অঙ্কে কমন নিতে হয় জানেন তো না? হ্যাঁ, 7 কমন নিলে ভিতরে থাকে 3 অথবা +4, জানেন তো না? 7 কেমন করে কমন নিয়ে নেওয়া যায়? সেই কমন জিনিসটা হচ্ছে অভিন্ন জিনিস। কি হচ্ছে, আমরা প্রত্যেকেই যে যার জায়গায় কাজ করছি সেই জায়গায় প্রথম ছিলাম। ইংরেজিতে যাকে পায়োনিয়ার বলে। পায়োনিয়ার হওয়ার অনেক অসুবিধা আছে, যেটা কানিজাপা বলছিলেন, সামনে কোনো রোল মডেল নেই, টার্গেট নেই, কোথায় পৌঁছতে চাই আসলে জানি না, কোন পথে উঠেছি এবং সেটা শেষ কোথায় হয়েছে। আমার ফ্যামিলি থেকে আমি কোনো ধরনের সাপোর্ট পাইনি। আমার ফ্যামিলি খুবই কনজারভেটিভ ছিল। তো তারপর বিজনেস করেছি, আমি লেদার টেকনোলজিতে পড়েছি, এবং যখন আমি লেদার টেকনোলজিতেও ভর্তি হলাম আমার ফ্যামিলি থেকে আসলে সাপোর্ট করেনি। তো আমি শুরু করেছিলাম 2005-এ, 11 বছর হচ্ছে আমার বিজনেসটা এবছর। আচ্ছা, আমি আসলে লেদার যখন করি, লেদার নিয়ে কাজ করার কথা চিন্তা করি, আমি কর্পোরেট ডিকটেটর নিয়ে কাজ করার কথা চিন্তা করি, এবং আমার বিজনেস শুরু হয়েছিল আমার টিউশনের টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে, যেটা আমি সেকেন্ড হ্যান্ড একটা সিঙ্গেল মেশিন কিনেছিলাম, ওটাকে কনভার্ট করে, নিজেটা কনভার্ট করে আমি কাজ শুরু করেছিলাম একজন ওয়ার্কার দিয়ে। এখন আমি কাজ করছি, আমি স্যান্ডেল সাপ্লাই দিচ্ছি অ্যাপেক্সে, আরনে, এবং কর্পোরেট ডিকটেটরের কাজ করছি ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণ ফোন ও অন্যান্য কোম্পানির সাথে। প্রথমে আমি যখন শুরু করি আমার মনে হয় যে আমি যেটা প্রথম ইনভেস্ট করেছিলাম আমার, সেটা হচ্ছে সময়। আমি এই ধরনের যত সেমিনার হতো, যত প্রোগ্রাম হতো, আমি সবগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করতাম। সেখানে আমি একটা নেটওয়ার্কিং করতাম। আমরা দেখা যায় যে কোনো একটা সেমিনারে আসি, হয়তো বা পাশের জন কি করে আমরা জানি না, বাট পাশের জন্য কিন্তু আপনার অনেক বড় একটা নেটওয়ার্কের কাজ করতে পারে। আমি একদিক দিয়ে আনলাকি বলবো, আবার লাকিও বলবো যে আমি আমার ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাই নাই, এবং এই সাপোর্টটা না পাওয়ার কারণে আসলে পরবর্তী লাইফে আমার অনেক হেল্প হয়েছে। আর ফ্যামিলি থেকে হয়তো বা সাপোর্ট পেলে যেটা হতো যে আমি টাকা যেভাবে সেভ করার কথা চিন্তা করেছি সেটা আসলে তখন করতাম না। এবং আমার সবসময় মনে হতো যে যখন আমি জুতার কাজ শুরু করে আমাকে অনেকে মুচি বলতো, তো কোনো কথাই আসলে আমি কখনো খুব সিরিয়াসলি নেইনি, এবং আমার নিজের উপর আমার খুব আত্মবিশ্বাস ছিল। আমি যখন প্রথমে ফ্যাক্টরিতে আচ্ছা, আমি যখন প্রথমে শুরু করি আমাদের হাজারীবাগে কিন্তু কোনো মেয়ে এন্টারপ্রেনার ছিল না, এবং আমার ফ্যামিলি 14 গোষ্ঠীর মধ্যে কোনো ছেলে এবং মেয়ে কেউ এন্টারপ্রেনার নাই। তো সেজন্য অনেক রকম ঝামেলা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড পেয়েছি, আউটস্ট্যান্ডিং ওমেন বিজনেস। রিসেন্টলি না, আমি মোট 4টা অ্যাওয়ার্ড পেয়েছি আমার লাইফে, এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আমাদের ফ্যাক্টরিতে এসেছিলেন, এবং ওয়ার্ল্ডের 65টা দেশে আমাকে অ্যাজ এ রোল মডেল হিসেবে সিলেক্টেড করা হয়েছে, যে হাউ এ ওমেন উইথ স্টার্ট উইথ অনলি 10,000 টাকা, কিভাবে আমি এখন কাজ করছি। কাজ করতে গিয়ে আসলে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল হোয়াট ইজ মাই ইন্সপিরেশন। আমি মনে করি মাই ইন্সপিরেশন ইজ মাই নেগেটিভ ওয়ার্ডস। আমার অনেক অনেক বেশি নেগেটিভ ওয়ার্ডস শুনতে হয়েছে। আমার মনে হচ্ছে যে আমি আমার কাজ দিয়ে আমার নেগেটিভ ওয়ার্ডস গুলোর উত্তর দিব। আমি জাস্ট আর 2-3টা কথা বলে শেষ করছি। আমি বুঝতে পারছি সবাই খুব টায়ার্ড। আমি রাষ্ট্রপতির কাছ থেকে বেস্ট ওমেন এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এবং তারপর পরে আমি আমাদের প্রধানমন্ত্রীর সাথে একটা রাষ্ট্রীয় সফরে গিয়েছিলাম, এবং যখন আমি ওনার সাথে যাই উনি প্লেনে আমাকে জিজ্ঞাসা করেছে যে উনি কার মেয়ে, কারণ উনি বুঝতে পারছিল না যে আমি হচ্ছে এন্টারপ্রেনার, যে বিসিসিআই মেম্বার। কারণ এই বিসিসিআইতে এরকম রেকর্ড খুব কম যে উইদাউট ফ্যামিলি সাপোর্ট, উইদাউট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি এই বয়সে বিসিসিআইর একজন মেম্বার হয়েছি। তো তারপর যখন উনি শুনলো যে আমি নিজেই বিজনেস করছি এবং নিজেই এই জায়গায় দিয়েছি, তো উনি তখন আমাকে অনেক অ্যাপ্রিশিয়েট করেছিলেন,
এবং আমি যখন আমার এই কাজ নিয়ে 17টা দেশ গিয়েছি এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করেছি, আমি কনসালটেন্সিও করি। আমার কাজের যেটা হচ্ছে যে আমার মনে হয় আমার সবচেয়ে বড় স্ট্রেংথ, আমি খুব হাসি খুশি থাকার চেষ্টা করি। আমি কিন্তু ব্র্যাকেট স্টুডেন্ট, আমি এমবিএস করেছি ব্র্যাক থেকে, রিসেন্টলি শেষ হলো। এটা অনেক বছর আমার আসলে গ্যাপ ছিল। ডেটা টেকনোলজি থেকে শেষ করার পরে আমি ব্র্যাক থেকে শেষ করেছি। আমি আসলে কাজ খুব পছন্দ করি, আমি খুব হাসি খুশি থাকার চেষ্টা করি। হিমিকা যেটা বলেছিলেন যে লাইফে হাসি খুশি থাকাটা খুব জরুরি, এবং আমার মনে হয় যে আমাদের যে স্বপ্ন, প্রত্যেকের উচিত সে স্বপ্নটা নিজেরই পূরণ করার চিন্তা করা, নিজের চেষ্টা করা, নিজের স্বপ্ন নিজের পূরণ করা। আমরা কখনো চিন্তা করা উচিত না যে আমার স্বপ্ন আরেকজন পূরণ করবে, এবং স্বপ্ন দেখা উচিত এবং রেগুলার এটার জন্য টাইম দেওয়া উচিত। আর প্রত্যেকের লাইফে একটা লক্ষ্য ঠিক করে রাখা উচিত, প্রতিদিন অন্তত আধা ঘন্টা ওই লক্ষ্য নিয়ে কাজ করা উচিত, তাহলে সফলতা আসবে। আপনার নিজের একটা ব্র্যান্ড কথা ছিল এই মাসে, আমরা ভয় পাচ্ছি সেটা। এটা 9 তারিখে আমি লঞ্চ করব, ট্যাগ নামে TN। থ্যাংক ইউ আপু। And I would like to announce that HSBCIB Business Case Competition has been launched. So any guys who is actually from business department, they can participate there. And that is the first one. And after that, I participated in GSTECI competition, which took place in Kenya, one of the places which is not actually female friendly. So, and I had to travel all the way alone, and my family was not even that much supportive in this case, because they were scared. Come on, it's Kenya at the end of the day, and Ebola was actually taking place. So they were like, Ebola hoche jawar kono mane nai. And that's the case. So I actually went there, and that was one of the biggest life-changing events, because 1,500 delegates were there around the world, and they were working as entrepreneurs. And hey, এতক্ষণ ধরে যত guests ছিলেন, they were entrepreneurs, they had startups, they were professionals. I'm the one who was just a student, but with my idea, I could represent myself as an entrepreneur in such a big event out there, where US President Barack Obama was present. And so I'm still hopeful I will be able to come up with a startup thing. But till now, it's just an idea. That's it. And the idea is, we call it Bhitti, Bangladeshi Foundation. It's actually a social business idea where we are trying to make housing materials out of sugarcane baguettes. Baguettes is basically the fiber that you get after having the sugarcane juice. Okay, so with that agricultural waste, we try to utilize it and make sturdier houses for the poor people. So this is basically the idea that we are trying to sell around the world, and alhamdulillah, actually I could sell this idea in 4 continents so far within a span of 5 months. So that's it. And as I was talking about, I would definitely like to hear a lot from you guys, because আমি চাই যে usually যেটা হয়ে থাকে, আমাকে জিজ্ঞেস করে যে জুনিয়রসরা যেটা হয়ে থাকে যে how to make it, campaign competitions গুলো কি করা হয়ে থাকে, I would like to take questions in that case. Rather than sharing my stories about that, I would love to know from your part as well. And এই জন্যই বলছি যে ডাইভার্সিফিকেশন এখানে আছে, যে আমি বিজনেস কেস সলভিং নিয়ে কাজ করেছি, business pitch idea, like pitching in 5 minutes, pitching in 20 minutes. These are the things I have done. And also presentation নিয়েও যেমন একটা competition ছিল, which is actually given as my introduction, Vinci Innovation Awards, where I had to sell my idea just through slides. So even slide making competition bola jay dhorner, which actually helped me to visit Paris, the most romantic city in the world. And I definitely took the chance, and I didn't miss the scope of having a Euro trip where I could travel in 6 countries out there. So that was amazing. And I would say that it's not difficult to travel the world without money, because there are so many opportunities out there, fully funded opportunities. You can actually spend $0 and see a beautiful place where you want to be. That is actually possible. I did that. You can do that as well. And the last place I have been is New York City, which was the reason was basically I had to attend a conference, and around
around 75 universities were attending, including Stanford, Harvard, MIT. Princeton University was actually organizing it, and it was a conference where the students were, they had to communicate with the executives of different multinational companies, starting from the CEO of Coca-Cola, PepsiCo, and there were a lot of other MNCs working there. And we had to communicate. For example, there was also Gatorade and other investment companies' CEOs there. Even there was a situation where I couldn't even understand what to say there, because I'm from Bangladesh. There were a lot of people who didn't even know there is something called Bangladesh. They thought it's Bangalore. And they're like, are you from Bangalore? No, I am from a country right beside India. And I had to explain that. And then I had to talk about cricket team so that they can relate. And yes, this is one thing that the whole world can relate to. And that's how I actually introduced myself. So basically that was it. Attended conferences, summits, business competitions, and maybe this is why I'm honored to talk in a platform which has been shared by such esteemed guests. And I would like to thank the organizers for giving me this opportunity. And it's a brilliant, and I love the audience because you guys are not as restless as I am. I was getting really restless, and you guys have been listening to it since 3 p.m. I guess. I mean, amazing. And I was expecting more female participants because it's more of like woman empowerment, but the guys are there. I mean, wow, that's great. Amazing. And I was really concerned that if I talk, whether they will listen to me or not. So I'm just going very fast so that I just not cut any more time from your precious time. And that's it so far. I guess I have bragged a lot about myself. It's really uncomfortable. So I would straight go for questions. If you guys have anything to ask about, you can. And yes, I have been part of some organizations, global and national organizations as well. For example, GEAT Networks. I have been an alumni, the EFK Center, the American Center, US Embassy, starting from AAAS. These are the organizations, and recently, just right before me, there was Irene Khan, right? She is the program coordinator of ICANN, and they awarded me the Inspiring Woman Award for the category Leader of Tomorrow. So I was pretty much privileged to talk to the person who actually awarded me. So this is also amazing. So if you actually keep dreaming and have your own goals, you can actually reach them. And I have always this knack of writing down what I want in next 3 to 6 months. I do that. I write a lot. I mean, I have these milestones. I will do this, I will do that. It's like a bad habit. I constantly write. I want this, I want that. I will do this, I will do that. Trust me, by the grace of Allah, I could actually achieve some, 80% of the milestones I have written in my diary. And I just look back and I feel so happy about it. So you can actually try that as well. So I have to do that. And yes, go for shorter term goals. Don't go for a longer one, and don't get frustrated. And in case of, I'm also teaching in mentors education. I guess, is there anyone who knows mentors education? I would like to see hands. Do you know mentors? Yeah, I was a student of it. I was trying to take preparation for BUP and IBA. And that time when I used to attend the classes, so rather doing that, you can ask anything that you want which can be relevant and helpful for if you're pursuing for any sort of business competitions and so on. So thank you very much, everyone. I would like to ask a question. What is actually success to you? I want to know your perception. Anyone want to volunteer? Like, what is success to you? No one? No one knows what success is? Yeah, please. Someone happy with their life? Mention. আমি তো আমার কাজ সম্পর্কে বলি আমি দুটা these days I would like to introduce myself as founder and program director of ICANN. দুটা organization আছে, ICANN and Leela. ICANN কি কাজ করি? ICANN আমরা কাজ করি women, children and youth নিয়ে. And our objective is to break all the barriers, any kind of barrier, physical, mental, emotional, social stigma, trauma, say name anything like preconceived social notions. আমাদের flagship project এর মধ্যে একটা বড় project হচ্ছে
we were to raise awareness against child abuse. Our আমাদের স্লোগান হচ্ছে together we can, I can. I can is like আমি পারি. Our second organization that I'm tagged with is called Lila. Lila, where minds come to play. আমার মনে হয় আমার কাজটা বাকিরা আজকে যারা বললেন তাদের থেকে একটু অন্যরকম. Lila is a space where a space to learn and unlearn. It is a very organic space where we all come together, share our ideas, express our thoughts, and together we sing, dance, create something innovative and something new. It's a space where no one is judging you. It's a space where you can like fly. So আমরা কিভাবে কাজগুলো করি? We have art exhibitions, talks, discussions, book launches, then আমাদের research projects আছে, আমাদের কিছু ongoing research আছে, Sufism এর উপর, myth, Oriental Occidental myth, and Bangladeshi. আমাদের রেসিডেন্সি আছে সিলেট এন্ড রাজশাহীতে, এখনো হয়তো আমরা আরো এক্সপ্যান্ড করব. আমাদের পাবলিকেশন উইং আছে, আমরা চিলড্রেন বুকের উপর কাজ করছি আপাতত, হয়তো এই বছরের মধ্যে 3-4টা বই আমরা পাবলিশ করতে পারবো. সো লীলা থেকে এই কাজগুলো করছি. লেটস কাম টু দিস পয়েন্ট, আমি কিভাবে শুরু করলাম না. After I finished my studies, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস অনার্স মাস্টার্স করছি. Then I started my career as a researcher. Our focus areas are politics, foreign policy, Islamist extremism. So আমি যখন Islamist extremism নিয়ে কাজ করতাম, our parents used to wonder, কেন আমার এত kills, blasts, attacks, killing, extremist police, এসব এত interest. Like I used to go and talk to extremist people and police and army, সবার সাথে কথা বলতাম. And it was the time 2007-8 এর দিকে যখন এক্সট্রিমিজম কিছুটা একটু কন্ট্রোলে ছিল, লাইক 2009টা মোটামুটি I was following it. So ওই সময়টা লাইক অন্য কোনো মেয়ে হয়তো এই ফিল্ডে ছিল না, সবাই খুব অবাক হতো যখন আমি পুলিশ স্টেশনে গিয়ে কথা বলতাম পুলিশের সাথে এন্ড একটা ক্রিমিনালের সাথে কথা বলতে যেতাম. So I loved it. And our parents did not never understood যে কেন আমার এগুলোতে এত ইন্টারেস্ট, but they were happy as long as I had a full-time day job. And this job also brought me a scholarship. I went to Europe and lived there for 2 years. But থাকতে থাকতে কাজ করতে করতে একটা সময় at one point I realized that this is not what I want to do. My life is not only worth of a full-time day job only. I can do more. As a Bangladeshi citizen, like many other people here, বাংলাদেশের অনেক ঘটনা আমাকে অনেক বদল করে. অনেক political activities, অনেক social activities bothers me. So at one point I realized I don't want to be another person in the crowd who always keep nagging about things for going wrong. I thought that I should come out of the crowd and I have to do something. Like unless citizen হিসেবে আমার মনে হচ্ছে as a person হিসেবে আমারও তো কিছু responsibilities আছে to work on this. Not always I should expect from the other side to give it to me. So আমি আমার তরফ থেকে মনে হলো আমি আমার কাজটা করি. তো তখন আমি and one of the main important social issues যেটা ছিল আমার মাথায় সবসময় ছিল was child abuse. So statistics are like alarming. 1 in every 4 girls and 1 in every 6 boys gets abused in their childhood. And this is the largest unspoken, unreported social crime in the whole world. Like I can bet most of the girls and boys, including myself, have gone through some kind of abuse in their childhood. So at one point I thought, I decided in fact, this is enough. Other than living with it, other than accepting that this happens in the society, there should be done something. Like আমি এক্সপেক্ট করছি কেউ কিছু করবে, but actually কিছু হচ্ছে না. Then I started talking about it. I wanted to break the silence. I wanted to break the social stigma. So তখন আস্তে আস্তে আমি যখন কাজ করা শুরু করলাম তখন I was amazed যে নাম্বার যেরকম হাই তেমনি সাপোর্টও হাই. যখন ক্রস করা শুরু করলাম যে আমি ফার্স্টে স্টার্ট করলাম রেডিও প্রোগ্রাম দিয়ে, লেখালেখি শুরু করলাম নিউজ পেপারে, and then as I went to schools, I spoke to children.
আমার গোল ছিল যে আমি একটা বাচ্চাকে যদি এডুকেট করতে পারি, একটা বাচ্চার অ্যাবিউজ যদি স্টপ করতে পারি, একটা ভিকটিমকে যদি হেল্প করতে পারি, at least to get rid of their burden. That is my success. So যখন আমি কাজ শুরু করি, I was like immensely thrilled যে মানুষ এত সাপোর্টেড, সবাই এত সাপোর্ট করতে চায়, সবাই হেল্প করতে চায়। I would say অনেকে অনেক হার্ডশিপের কথা বলেছে। Of course there are hardships in whatever you do, but at the same time আমি বলবো যে it was quite easy for me. Unless or until I pushed myself out there, I came out from my comfort zone. আমি কিন্তু জানতাম না I could do it. তার আগ পর্যন্ত কিন্তু I was comfortable in my zone, I was comfortable in my full-time day job. আমার কিন্তু এই কাজগুলো করার দরকার ছিল না। কিন্তু আমি যে কাজটা করতে পারবো, যতক্ষণ পর্যন্ত না I tried for it and went for it, আমি কিন্তু জানতাম না যে আমি এটা করতে পারবো। And when I started working on it, I saw যে করা যায়। There are millions of ways that you can use. যেখানে you can raise your voice, express your thoughts. So now আমি আর like কোনো ইস্যু যেটা আমাকে bother করে, starting from violence against child to violence against environment, আমি কোনো ইস্যু নিয়ে চুপ থাকি না। যেটাই আমাকে bother করে, I express my voice, I express my thoughts, I raise my voice. যেটা হয় যে যেহেতু আমার কাজটা I'm soulfully involved and I believe in my cause and I believe what I do, I believe the way I do is rightful, makes me more confident, courageous, and it gives me energy. It inspires me to work further. Challenge যে কাজটা আমি এখন করছি, এক্ষেত্রে চ্যালেঞ্জ বলতে আমি বলবো sometimes I get overwhelmed. আমি এই কজটার সাথে যখন আমি কোনো মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করি, তখন তাদের স্টোরিজ আমাকে এত বেশি এফেক্ট করে যে তখন আমার ইমোশন টু কিপ মাই ইমোশনস aside and work further is sometimes difficult for me. But like আরেকটা চ্যালেঞ্জ যেটা আমি বলবো যে I don't know how many of you got me here, but আমার friends and family বেশিরভাগ মানুষ বুঝে না কি করি, like both I can and Leela actually কেউ বুঝে না কি করি, and সবাই is like এত লেখাপড়া করে এসে কি করতে চায়। And যখনই মানুষ শুনে like I don't have a job, they like sympathize with me. Oh my God, you don't have a job. What happened? But at the same time, যখনই আমি একটু explain করি what I'm doing actually, so মানুষ অনেক বেশি supportive, অনেক support করে, and I'm blessed to have a family, supportive family and friend circle that I have. Like তারা কিন্তু আমাকে অনেক support করে। Support কিন্তু প্রথমে করতো না, but I had to prove myself. যেটা সবাই এখানে বলছিল যে you constantly have to prove yourself. But whom do you prove actually? You prove yourself because যেটা আরেকজনও বলছিল, দীপিকা বলছিল যে ছোটবেলা থেকে এত বেশি প্রুভ করতে হয় একটা মেয়েকে সব জায়গায়, সবখানে, সব কাজে। We don't have the leverage to make mistakes. Because একবার কোনো একটা বড় mistake হবে and we are out. So আমাদেরকে we have to keep like improving and keep doing good. But success is something very, I don't know how you define success and actually goal to achieve your goal. But to me, yeah, you can have an aim. But if you have an aim, you work on it. You might not reach to your desired outcome, but you reach to somewhere. And up to where you reach is your success too. You might not, like I don't want to change the world, but I dream of changing at least one life. That life will change another. ঠিক আছে, তো আমি পরীক্ষার হলে আমি জানি উনি কিছু প্রশ্ন করবেন, কারণ আমি ওনার সাথে ইন্টারঅ্যাক্ট করি, অন্যান্য স্টুডেন্টরা করেন না। পরীক্ষার হলে দেখা গেল যে উনি কিছু কোয়েশ্চেন করলেন যেগুলো সম্ভবত আমি অ্যান্সার জানি, কারণ উনি সরাসরি আমার সাথে ইন্টারঅ্যাক্ট করেছেন, বাকি স্টুডেন্টরা করেননি। যার জন্য আমি নাম্বার পেলাম অনেক, মানে বাকি স্টুডেন্টদের থেকে আমার অনেক পার্থক্য হয়ে গেল। ব্যাপারটা চলে আসলো কি রেজাল্ট বের হওয়ার পরে, যেটা একটা ফ্লুক ছিল। ওকে, আই গট দ্য ফার্স্ট হাইস্ট মার্ক, এটা একটা ফ্লুক ছিল। আমি কোনো মতে এটা আমার যোগ্যতা দিয়ে আমি এটা অ্যাচিভ করিনি। ঠিক আছে, আমি একজন মেয়ে, আমার তার সাথে পার্সোনাল সম্পর্ক সেটা কিরকম সবাই গেস করতে পারছেন। ঠিক আছে, আমি জানি এখানকার প্রত্যেকটা মেয়ে সম্ভবত যারা এই পর্যায়ে পর্যন্ত এসেছেন তারা এটা ফেস করেন। ঠিক আছে, মানে এটা জাস্ট ছড়িয়ে গেল এই কথাটা, এবং এটা আমাকে প্রুভ করতে হয়েছে কিভাবে, পরবর্তীতে যখন সেকেন্ড থার্ড
তার সাথে আমার স্পেশাল ইন্টারাকশনের জন্য আমি বেশি নাম্বার পাইনি, আমি আমার যোগ্যতা দিয়ে যেটা আদায় করেছিলাম সেটাই মানে। তো এখানে মনে হয় কানিকাপাড়া চলে গেছে, ঠিক আমাদের সময়টাকে রিলেট করতে হলে ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে ইট উইল বি রিয়েলি ভেরি টাফ। আমি যখন আমার ফার্স্ট স্টে যে স্কুলটা ছিল সেটা আমার গ্রামের প্রাথমিক স্কুল, আমরা বলতাম ছোট ওয়ান বড় ওয়ান। এখন অনেকেই বুঝবে না যে ছোট ওয়ান বড় ওয়ান, এখানে বুঝবে কেজি ওয়ান কেজি টু। তো আমাকে বুঝতে হলে একটু টাফ হবে। তো গ্রামের সেই যে ফার্স্ট স্টেজ ছিল আমার ছোট ওয়ান, তারপর ঢাকায় চলে আসা, ঢাকায় এসে কাফরুল প্রাইমারি স্কুলে ভর্তি হওয়া, তারপর বাবা ট্রান্সফারের বদলে বাবার সাথে চলে যাওয়া, বাবা ছিলেন বাংলাদেশ নেভিতে, সো নেভি স্কুলে পড়া, ঢাকায় ফিরে এসে নেভি স্কুলে পড়া। আর যখন আমি বড় হয়েছি সেই যখন ফার্স্ট স্টেজ, আমি আসলে কখনো, সত্যি করে বলছি, আমি কখনো আমার পাশে কোনো নেগেটিভ ওয়ার্ড শুনিনি যে মেয়ে হিসেবে স্কুলে যেতে হবে কি বা না। কারণ আমার মা ছিলেন টিচিং প্রফেশনে। আমার মা, আমি শুনেছি, আমি যখন নানা বাড়ি গিয়েছি তখন দেখেছি যে অনেক গ্রাম থেকে আমার মাকে দেখতে আসে। কেন দেখতে আসে? কারণ হচ্ছে ওই অঞ্চল থেকে 5টা ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল এসএসসি, তখন ম্যাট্রিক বলতো। তো 5টা ছেলে মেয়ের মধ্যে একটা মেয়ে পরীক্ষা দিয়েছিল, সেটা আমার মা। তো নানা বাড়ি গেলেও আমরা দেখেছি আমার মাকে দেখতে আসি। আমার মা, আমার নানার অবস্থা ভালো ছিল, আমার মামারা ঠিক সেভাবে পড়াশোনার প্রতি দৌড়ায়নি, ব্যবসা বাণিজ্য করেছে। কিন্তু আমার মা ঢাকায় চলে আসেন। ঢাকায় চলে এসে কি করেন, উনি পলাশী স্কুলে টিচিং ছিলেন, প্লাস সিটি কলেজে নাইটে পড়াশোনা করতেন। তো এমন একটা ফ্যামিলিতে জন্ম হয়ে ডেফিনেটলি আমি খুবই প্রাউড ফিল করি, কারণ আমি খুব অ্যাডভান্সড পজিশনে। আমাকে কখনোই শুনতে হয়নি যে মেয়ে হিসাবে কি করা যাবে বা কি করা যাবে না, বরঞ্চ আমার মায়ের কাছ থেকে আমরা শুনেছি যে নিজের পায়ে দাঁড়াতে হবে, পড়াশোনা শেষ করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আর খুবই লাকি যে আমার বাবা, অনেকের বাবা যেটা করেছেন, মেয়েদের পাখা দুটো ভেঙে দিয়েছেন, এসএসসি পাস করার আগে বিয়ে দিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের ফ্যামিলিতে এটা হয়নি। আমাকে আরো একটু বলতে হচ্ছে, আমাদের ফ্যামিলিতে আমার বাবা, মানে আমার দাদার ছেলেদের মধ্যে আমার বাবা বড়, তার 5টা ছেলে। 5টা ছেলে মধ্যে আমার বাবা বড়। আমার বাবার 5টা মেয়ে, কোনো ছেলে নেই। আমার তার 3টা মেয়ে, কোনো ছেলে নেই। আমার আরো একটা চাচা আছেন যার 2টো ছেলে, আরো একজন চাচা আছেন 2টো ছেলে, আরেকটা চাচা তার 2টো মেয়ে। তো আমাদের ফ্যামিলিতে মেয়েদের সংখ্যা বেশি। আশা, আমার চাচাতো ভাই এখানে বসে আছে, যমুনা টিভিতে কাজ করে। রিমু ডক্টর যে এখানে কথা বলে গেল, রিমু আমার রিলেটিভ, আমার কাজিনের কাজিন। রিমুর মা জব করেছে। সো রিমু যখন বলতে গেছে তখন কিন্তু রিমুদেরকে ফেস করতে হয়নি পড়াশোনা করবো কি করবো না, কারণ রিমু সেই অ্যাডভান্স পজিশনে ছিল। তা আমি যখন আমার কথা বলছি, তো ব্যাপারটা এমন হয়েছে যে আমরা কখনোই শুনিনি, আমার বাবা, আমার চাচা, আমার ফুপুদের কাছ থেকে কখনোই শুনিনি। মা তো বলেনি, মা বলেছে চাকরি করতে হবে, কাজ করতে হবে। মার ইচ্ছে ছিল টিচিং এ, বাট সেই জন্য প্রেশার ক্রিয়েট করেনি যে সবাইকে টিচিং নিয়ে যেতে হবে। আমরা কখনোই শুনিনি। বাসার প্রতিটা কাজ আমার বাবা, বাসার টেলিফোন সংযোগ আনা, বিদ্যুৎ সংযোগ আনা, কখনো আমাদেরকে ছেলে বা মেয়ে হিসেবে ট্রিট করেনি। কাজটা করতে হবে, চলে যাও। যখন বাসে করে ইন্ডিয়ান কলেজে পড়তে গিয়েছি, তখন অনেকের সাথে দেখেছি বড় ভাই বা মা বা বাবার সাথে মাঝে মাঝে বাসে তো নানান ধরনের সমস্যা হয়, অনেক সমস্যায় পড়লে মাঝে মাঝে কান্না পেত। বাবাকে মাঝে মাঝে বকাও দিয়েছি যে সবার বাবার সাথে আসে, আমার বাবা আসে না। আসলে যখন বাসায় এসে বাবা মাকে বলেছি, ব্যাপারটা যেটা হয়েছে যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি চলা শিখে গেছি। তো আমি বলবো যে আমি কখনো নেগেটিভ ওয়ার্ডস কি আছে হয়তো ছিল পাশে, আমি আসলে ওভাবে বড় হইনি। নেগেটিভ ওয়ার্ডস গুলো শুনে শুনে আমাকে সেই পথে এগোতে হবে। আমি ছোট্ট একটা গল্প বলি, আমাদের ছোট্ট গল্পটা হচ্ছে যে একটা গ্রাম, বেশ লোকজন বাস করে। ওই গ্রামের 2টো ছেলে খুব ভালো বন্ধু। একটা ক্লাস 6 বছরের, আরেকটা বন্ধু হচ্ছে 12 বছরের। 2টো বন্ধু খেলতে খেলতে অনেক দূরে চলে গেছে। অনেক দূরে যাওয়ার পর সেখানে একটা কুয়ো আছে, কুয়োর মধ্যে বড় ছেলেটা পড়ে গেছে। এখন বড় ছেলেটাকে তুলতে হবে। ছোট যে বন্ধুটা 6 বছরের, ওকে দেখলো যে কুয়োর পাশে একটা বালতি রাখা আছে, সাথে দড়ি আছে। ও
ও বালতিটা ফেলে দিয়ে সেই ছেলেটা, বড় ছেলেটা কুয়োর ভিতর যে পড়েছে তাকে তুলে টেনে, অনেক কষ্টে টেনে তুলে নিয়ে আসলো। এখন ওরা যখন গ্রামে ফিরে আসলো তখন এই গল্পটা গ্রামের লোকদেরকে ওরা বললো। গ্রামের লোকদেরকে বলার পর কেউ এই কথাটা বিশ্বাস করে না, আমলেই নিয়েছে না, কারণ যে 6 বছর এই ছেলেটার পক্ষে 12 বছরের ছেলেটাকে টেনে তোলা কোনোভাবেই সম্ভব না। তো গ্রামের একজন বেশ বিজ্ঞ লোক ছিলেন যাকে সবাই তার কথা শোনে। উনি যখন আসলেন তখন সবাই একটু হাসাহাসি করলো এবং বললো যে ঘটনাটা নাকি এরকম ঘটেছে। তখন সেই বিজ্ঞ ব্যক্তি যাকে সবাই মানে সে বলল যে ব্যাপারটা আমি ওরকম কোনো দেখতে পাচ্ছি না যে ওরা কোনো মিথ্যে বলছে। তো সবাই বললো কি বলেন, এটা কি বিশ্বাসযোগ্য কথা? বলে হ্যাঁ, এটা বিশ্বাসযোগ্য কথা, কারণ ওরা ঘটনাটি গ্রামে ঘটেনি, ঘটনাটি দূরে ঘটেছে যেখানে কেউ ছিল না। তো সেই জায়গাটায় ওদের পাশে, এই 6 বছরের ছেলেটার পাশে এমন কেউ ছিল না যে ওকে বলবে যে তোমার বয়স 6, তুমি কাজটা করতে পারবে না, তুমি পারবে না। ওকে কথাটা বলার কেউ ছিল না, যার জন্য ও পেরেছে। তা আমাদের সমস্যাটা হয়েছে, আমাদের আশেপাশে অনেক লোক থাকে, সবাই বলে পারবে না, ছেলে হোক মেয়ে হোক। তো আমাদের সাহসটা আসলে তখন হারিয়ে যায়। কিন্তু আমার কাছে আমার মনে হয়েছে যে আমি বোধহয় ওইরকম, আমি জানি না, আমি হয়তো আমার সেন্স গুলো সেভাবে কাজ করেছে যে আমার পাশ থেকে কে কি বলছে এটা আমি কখনোই শোনার চেষ্টা হয়তো করিনি। কেউ যে আমাকে নেগেটিভ কথা বলছে, পারবে না, এটা হবে না, তো আমি আসলে কখনো কোনো বাধা পাইনি। এভাবে পথ চলতে চলতে এই যে পড়াশোনা শেষ করে একদিন ক্যারিয়ার শুরু করা, একটা জায়গায় কাজ করেছি, কখনো মানে দূরবর্তী গোল কি, কত টাকা ইনকাম করতে হবে, ঠিক এভাবে সত্যি বলছি কখনো ভাবিনি। যখন যেখানে কাজ করেছি মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমার ক্যারিয়ারের শুরুটা ছিল রিসেপশনিস্ট, টিম অ্যাসিস্ট্যান্ট, 5 বছর টানা ওখানে কাজ করেছি, তাও ডিএফআইডির মতো অর্গানাইজেশনের সাথে। ওখান থেকে যখন প্রজেক্ট জব শেষ হয়ে গেল, আমরা ভাবছিলাম যে কি করব, তখন অ্যাপ্লাই করলাম, জব হয়ে গেল, বুঝলাম না ঠিক কোথায় করলাম, দেখলাম টেলিকম, কোথায় বাংলাদেশে এইচআর ডিপার্টমেন্টে চাকরি হয়ে গেল। কাজ করছি একটা ট্রেনিং প্রোগ্রাম নেওয়ার জন্য গিয়েছি। এক ভদ্রলোক বললেন যে অনেকদিন কাজ করলেন বাংলাদেশে, আমার সাথে কথা বলেছেন ট্রেনিং সেশনের পরে, চলে আসেন প্যান প্যাসিফিকে, ডিরেক্টর এইচআর প্যান প্যাসিফিক সোনাডা হোটেলে। চলে গেলাম প্যান প্যাসিফিকে। প্যান প্যাসিফিকে কাজ করেছি 3.5-4 বছর। একজন এসে বললেন যে আমরা একটা নতুন হোটেল করছি, ঢাকার বাংলাদেশের সবচেয়ে বড় লার্জেস্ট 5-স্টার হোটেল হবে, আমাদের এখানে ডিপার্টমেন্ট হেড হিসেবে চলে আসে। তো আবার এখানে চলে আসলাম, প্রেজেন্টলি আমি যেখানে কাজ করছি। এই জন্যই বলছি এই কথাগুলো যে আসলে আমি সবসময় আমার কাজের প্রতি মনোযোগ দিয়েছি, যে যেটা করছি। আমি এখানে চাকরি করছি, আমি আমার এইটার জবটাকে আমি খুব পছন্দ করি, খুবই পছন্দ করি। তো আমি এই কাজটার প্রতি আমি পূর্ণ মনোযোগ দিয়েছি এবং আমার দৃঢ় বিশ্বাস, আমার মনোযোগ দেওয়া মানে কি আমি কাজটা ভালোভাবে করতে পেরেছি, সেই জন্য আমি ইনভাইটেশন গুলো পেয়েছি। তো আমি বলবো যে এই যে জার্নিটাকে এনজয় করতে হবে, জার্নিটার প্রতি মনোযোগী হতে হবে। ডেস্টিনেশনে যদি আমি মনোযোগী হই, কেয়ারফুল হই, আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যাব। এতক্ষণ আমরা অনেক উদ্যোক্তার কথা শুনেছি, উদ্যোক্তারা অনেক সময়কে টাকা মনে করেন, বাট সবাই উদ্যোক্তা হবে না। উদ্যোক্তা যারা হবে, বড় প্রতিষ্ঠান যারা তৈরি করবে, সেই বড় প্রতিষ্ঠানের জন্য আমাদের মতো পেছন থেকে মায়ের ভালোবাসা। সাকসেসটা হচ্ছে আমার জীবনের সাকসেস যে আমি অনেক মানুষকে চিনি, আমি অনেক মানুষের সাথে কানেক্ট করতে পারি, আমি তাদের সাফারিং এর পার্ট, সাকসেসেরও কিছুটা পার্ট, এন্ড আই থিঙ্ক ইন্সপায়ার করাটা একটা অনেক বড় পার্ট এই জেনারেশনের, আমাদের জেনারেশনের, সো দ্যাট আমাদের উপর দিয়ে যেটুকু বার্ডেন আছে বা আমাদের সিনিয়ররা যে বার্ডেনটুকু আমাদের জন্য নিয়েছেন, আমরাও সেটা একটু কমিয়ে দিতে পারি ফর ইউ। অর্থাৎ আপনারা যখন ব্যবসা করবেন, আপনারা যখন চাকরি করবেন, মেয়েরা এবং ছেলেরা তাদের জন্য কিছুটা কমিয়ে দেওয়া। সেই জায়গা থেকেই মনে করি আমি আমার সাকসেস এতটুকুই, এর বাইরে কিছু নেই, বাকিটুকু অল স্ট্রাগল। আমিন একটা কথা বলছিল যে আসলে নিজেকে খুঁজে পাওয়াটা হচ্ছে একদম শুরুর কাজ, সেটা যাই করবেন তারপরে স্বপ্ন এসে যায়। আমি
যখন আমি কথা বলছি আমি কতগুলো ওয়ার্ড লিখছিলাম, একটা হচ্ছে ডিসকভার, একটা হচ্ছে ড্রিম, একটা হচ্ছে ডিসকোর্স। যারা সোশিয়োলজি পড়েছেন তারা জানেন what I mean. Discourse with self, discourse with family, discourse with society, these are all part of your growth. আরেকটা পার্ট থাকে সেটা হচ্ছে ডিসরাপশন। If you don't, আপনি যদি ডিসরাপশনের পার্ট না হন, if you are not disruptive, তাহলে এই 16 কোটি দেশে বা 18 কোটি দেশে আপনি how would you stand out? How would you be here? How would you be there? How would you be in some other leadership positions? So যদি কেউ লিড করবেন চিন্তা করছেন, তাহলে these are the vital 1, 2, 3, 4 things that you have to go through, and as soon as যত তাড়াতাড়ি সম্ভব নিজেদেরকে একটু বুঝে ফেলেন যে আমাকে দিয়ে কি হবে আর কি হবে না। কারণ সম্ভাবনা তো আসলে শেষ নাই, রাইট? লেটস সে আমি এখনো মনে করি যে আমি 35-এ ব্যবসা ছেড়ে দেবো মানে কি আমি লিড করবো না, আমার সেকেন্ড গ্রুপ যারা আছে তারা লিড করবে। 36 বছর বয়স থেকে আমি লেখা শুরু করবো, আমি গানটাকে ফুল ফ্লেজেড এক্সপ্লোর করবো। কারণ বাংলাদেশে ধরা হয় মেয়েরা গান গায় হচ্ছে 25 বয়সে, ইয়াং বয়সে। যত বয়স হবে তত তারা গান গাইবে না, তারা সিনিয়র সিটিজেন হয়ে যাবে। আই ওয়ান্ট টু ব্রেক দ্যাট অ্যাট দ্য এজ অফ 36, যখন আমি 36 হব। তো আমি প্রিপারেশন নিচ্ছি। At the same time, I do painting, I do photography, I do meet you guys. So it's all about, coming to the point, juggling. What is it? অথবা এটা মাইক্রোফোন থেকে স্পিকার থেকে সরে যেতে হবে মেইন। সো জাগলিংটা হচ্ছে আমি একই সাথে আমার বাবার একমাত্র মেয়ে, হ্যালো, আমি অর্গানাইজেশনের লিড করি, আমি টিম মেম্বার, আমি মাঝে মাঝে ভিজিটিং লেকচারার হিসেবে কাজ করি, আমি অ্যান আর্টিস্ট। সো এতগুলো রোল, এর চেয়ে রোল অনেক বেশি মানুষের থাকে, এটা এতগুলো না। বাট অ্যাজ আ ওমেন you're more responsible to, you know, to some of the to avail some of the roles, to be, you know, আমরা মেয়েরা খুব একটা রোলকে খুব জাস্টিফাই করার চেষ্টা করি, আমরা বোঝানোর চেষ্টা করি যে এই রোলটায় আমি অনেক ভালো। আমরা সারাক্ষণ প্রুভ করতে থাকি, ছোটবেলা থেকে আমাদেরকে সামহাও বোঝানো হয় প্রুভ ইয়োরসেলফ, আদারওয়াইজ মানে প্রথমে নিজেকে, বন্ধু বান্ধবদেরকে, ক্লাসে, টিচারকে, মা বাবাকে। ছেলেদের পড়তে হয় না তাও নয়, কিন্তু মেয়েদেরকে একটু এক্সট্রা। এবং এটা আমাদের ক্যারেক্টারের এমন একটা পার্ট হয়ে যায়। রাইট নাও আই ডোন্ট হ্যাভ টু প্রুভ এনিথিং টু ইউ, আই হ্যাভ টু প্রুভ টু মাই সেলফ এভরি ডে। কিন্তু তারপরেও দিন শেষে আমি কি ফেসবুকে একটা স্ট্যাটাস দিব টু প্রুভ মাই সেলফ, রাইট, টু দ্য কমিউনিটি, ওর আমি একটা অ্যাওয়ার্ড নমিনেশনের জন্য আমাকে যদি কে অ্যাপ্রোচ করে আই উইল ফিল আপ দ্য ফর্ম। These are all proving myself. Do I need that? Does she need that? No. কিন্তু এটা আমাদের একটা পার্ট হয়ে গেছে। So it's a good thing, it's a bad thing. Good thing হচ্ছে, আমি স্পটটা ধরার চেষ্টা করতেছি, কোথায় হলে হবে না। Good thing হচ্ছে, হ্যাঁ, good thing হচ্ছে, so good thing হচ্ছে যে we are ever evolving women of this world, of this country, of this age. আমরা গত বছর কি ছিলাম, আজকে কি হয়েছি, it's like এরকম। That part is আমরা প্রুভ করতে গিয়ে আমরা অনেক সময় নষ্ট করি। অ্যাকচুয়ালি ডুইং ওয়ার্কে সময় দেওয়াটা দরকার, নিজেকে সময় দেওয়াটা বেশি দরকার। The other week কানিজ আপা আমাকে বলছে বহুত কষ্ট হবে, নিজেকে সময় দাও। That is what you need to hear.